এখনো ওকে ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাবেক এমপি হিরু, সজীব, তারপরে সোহেল, এদের কোনো খোঁজ নাই, মুন্না, এদের কোনো খোঁজ নাই। আপনারা কি মোটামুটি নিশ্চিত যে তারা ইউরোপ, আমেরিকা বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে আছে নাই, মানে তারা বিদেশে চলে গেছে কিনা বা এটা ওরকম কোনো ভাই, কিছু? এটা যদি বলেন, এটা মস্করা। এই রসিকতার পুরো বক্তব্যটি আমরা শুনবো, আপনাদেরকে শোনাবো। বিষয় হলো, আপনাদের কাছে কেমন লাগে যখন জানতে পারেন কোনো সন্তান তার পিতাকে হারিয়েছে, বছরের পর বছর খোঁজ নেই। কোনো স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, বছরের পর বছর ধরে খোঁজ নেই। ব্রিগেডিয়ার আমান আজমি 8 বছর ধরে আয়নাঘরে বন্দী ছিলেন গুম হয়ে। মীর কাসেম আলীর সন্তান ব্যারিস্টার 8 বছর যাবৎ গুম ছিলেন। এই গুম নির্যাতনগুলো নিয়েই রসিকতা করেছেন আমাদের বিখ্যাত জনপ্রিয় পয়সাওয়ালা সাংবাদিক খালেদ মহিউদ্দিন। তারা নাকি ইউরোপ আমেরিকাতে লুকিয়ে আছেন। কত ভয়ানক রসিকতা! ভালো লাগলে আপনার কাছে, আপনার বাবা নিখোঁজ হয়ে গিয়েছে, আপনার বাবা খবর নেই, আপনার কাছে কেমন লাগবে? কোনো স্ত্রী তার স্বামীকে হারিয়ে ফেলেছে, তার কাছে কেমন লাগবে বছরের পর বছর ধরে? আমান আজমির মায়ের কাছে কেমন লেগেছে? এই রসিকতা করেছেন খালেদ মহিউদ্দিন যে তারা পালিয়ে আছে। শেষ পর্যন্ত যদিও খালেদ মহিউদ্দিনের কথা মিথ্যা প্রমাণিত হয়েছে, যে আসলে আয়নাগর থেকে তারা বেরিয়েছে। খালেদ মহিউদ্দিন আসলে কথাগুলো আওয়ামী লীগের পক্ষে গিয়েছে, ফ্যাসিবাদের পক্ষে গিয়েছে, খুনিদের পক্ষে গিয়েছে। অনেকের কাছে খারাপ লাগতে পারে, আমি খালেদ মহিউদ্দিনকে নিয়ে বলছি। খালেদ মহিউদ্দিন আমারও অত্যন্ত প্রিয় একজন সাংবাদিক, কিন্তু ভুল তো ধরতে হবে তারই, যে আপনার সবথেকে বেশি প্রিয়। আপনি চাইবেন আপনার প্রিয় মানুষটি শুদ্ধ হোক, কিন্তু খালেদ মহিউদ্দিন কি শুদ্ধ হবেন? প্রশ্ন আপনাদের কাছে। যাই হোক, এই যে দেখেন এই ধরনের রসিকতা, অথচ খালেদ মহিউদ্দিনকে দেখবেন কখনোই আপনি, এর আগে আলী রিয়াজ গুম খুন নিয়ে কথা বলেছে, তখন আপনাদেরকে আবার সেটা নিয়ে একটি পর্ব করব। খালেদ মহিউদ্দিন বলেছিল যে বিচারের সহজতার স্বার্থে কিছু গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যা দরকার। খালেদ মহিউদ্দিন কিন্তু এমন কথা বলেছিলেন। এই খালেদ মহিউদ্দিন ডক্টর ইউনূসকে উল্টাপাল্টা প্রশ্ন করেছেন, ট্রাস্টের টাকা তিনি নিজের নামে নিয়েছেন, নিজের টাকা ট্রাস্টের নামে নিয়েছেন, এভাবে প্রশ্ন করেছেন। যখন খালেদ মহিউদ্দিন স্পষ্ট বলে, ইউনূস বলে দিয়েছেন ট্রাস্ট কি জিনিস আপনি জানেনই না, আপনি কি কখনো ট্রাস্ট করেছেন? তখন খালেদ মহিউদ্দিন বলে যে না, করিনি। আবার বলেছে যে আপনি নিজের টাকা ট্রাস্টের নামে দিয়ে কর ফাঁকি থেকে বাঁচতে চেয়েছেন, মানে কর ফাঁকি দিয়েছেন। তখন ইউনূস বলেছে তোমরা মিথ্যা কথা ছড়াচ্ছ। ইউনূস কিন্তু এইভাবে বলে দিয়েছিল। এভাবেই এরপরে দেখেন বাংলাদেশে যেই বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে তিনি শক্ত অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগের সময়ে সংবাদপত্রের স্বাধীনতা বিদ্যমান। এরপরে ব্যারিস্টার কায়সার কামালের টকশোতে তিনি বলেছেন বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যে ইচ্ছামতো কথা বলতে পারে না, এমনকি সাক্ষী দিয়েছেন আমি তো সব বলতে পারি। খালেদ মহিউদ্দিন বলেছেন তিনি সব বলতে পারেন, এমনভাবে তিনি আওয়ামী লীগের পক্ষে তখন অবস্থান নিয়েছিলেন। মেইন যেই ইস্যুগুলোতে আওয়ামী লীগ আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা ধরাশায়ী হয়ে গিয়েছে, সেই ইস্যুতে খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগের পক্ষে নিয়েছেন। আর সস্তা দুই একটা লোকাল ইস্যুতে, চাঁদাবাজির ইস্যুতে তিনি বিএনপির পক্ষ নিতেন। তখন বিএনপির লোকরা মনে করতো যে খালেদ মহিউদ্দিন বিএনপি টাইপের। আবার কিছু কিছু দু একটি মামলার ক্ষেত্রে তিনি বিএনপির নিরপেক্ষ অবস্থান থাকতেন, তখন বিএনপির লোক ভাবে বিএনপির পক্ষে, কিন্তু সরাসরি তারেক রহমানকে আঘাত করে দিতেন খালেদ মহিউদ্দিন। এটি হলো খালেদ মহিউদ্দিনের স্ট্র্যাটেজি। এরপরে বখাটের লোকদেরকে, সম্মানিত লোকদেরকে খালেদ মহিউদ্দিন অপমান করতেন বখাটে লোকদের সাথে এনে। যেমন ব্যারিস্টার সাইদুল হক সুমনের সাথে তিনি আনতেন ব্যারিস্টার কায়সার কামালকে। কায়সার কামাল ভদ্র মার্জিত লোক, নাসিরুদ্দিন অসীম ভদ্র মার্জিত লোক, রমিজ ভারানা ভদ্র মার্জিত লোক। এদের সাথে তর্ক করার জন্য আনতেন তিনি সুমনকে, স্যাঁচরাকে। এভাবেই তিনি ভদ্রলোকদেরকে অপমান করতেন। জিল্লুর রহমানের মধ্যেও এই ব্যাপারগুলো রয়েছে। এই ধরনের রসিকতা সবসময় খালেদ মহিউদ্দিনটা করে আসছেন, মানুষকে ঠকিয়ে আসছেন, এবং যখনই আওয়ামী লীগ সরকার বিপদে পড়ে তখনই নগ্নভাবে তারা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেয়।
আর যখন আওয়ামী লীগ সরকার খুব রুলিং অবস্থানে থাকে, আত্মবিশ্বাসী অবস্থানে থাকে, তখন একটি মিকি নিরপেক্ষতার ভান করে এই খালেদ মহিউদ্দিন সাহেবরা, বড়লোক সাংবাদিকেরা, বিদেশি সাংবাদিকেরা। যদিও তিনি যেসব জায়গায় সাংবাদিকতা করেছেন, যেমন ডয়েসে ভেলে, ডয়েসে ভেলেতে যারা বাংলা বিভাগে প্রধান হয়, ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া কখনোই ডয়েসে ভেলে, বিবিসি বাংলা, ভয়েস অফ আমেরিকা, এগুলাতে কোনোদিনও সাংবাদিক হতে পারে না ভারতীয় এম্বাসির সার্টিফিকেট ছাড়া। খালেদ মহিউদ্দিন কোনোদিন কখনো, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে অনেক বোরকা পরা মেয়েদেরকে অপমান করা হয়েছে, ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের অধিকার নিয়ে তিনি কোনোদিনও কোনো টকশো করেননি, কখনো করেননি। তারপরে অনেক মানুষ, অনেক মুসলিম ছাত্রীকে বিভিন্ন স্কুলে বোরকা পরার অপরাধে বের করে দেওয়া হয়েছে, বোরকা খুলে ফেলা হয়েছে। এসব নিয়ে খালেদ মহিউদ্দিন কোনোদিন কোনো একটি টকশো করেননি। তারপরে সীমান্তে কত মানুষ মেরে ফেলে, এইসব নিয়ে খালেদ মহিউদ্দিন কোনো টকশো করেননি। একটি টকশো করেছেন, মনে আছে, এমন এক লোককে এনেছেন চরম ভারতপন্থী, তিনি এসেই বলে দিয়েছেন এরা সব চোর, গরুর চোর। অথচ কিছুদিন আগে স্বর্ণা দাসকে মারা হলো, ফেলানিকে মারা হলো, 11 বছরের শিশু, স্বর্ণা দাস 12 বছরের শিশু, তারাও কি গরুদূর ছিল? তাদের নিয়েও কিন্তু খালেদ মহিউদ্দিন একটি ফেসবুক স্ট্যাটাস কোনোদিন দেননি। ভারত অসন্তুষ্ট হবে, রেগে যাবে, ক্ষুব্ধ হবে, এ কারণে তিনি এটি করেননি। এই ভিডিওটি হয়তো অনেকেই দেখবে না, জানি এটা জনপ্রিয়, কিন্তু বিবেকের তাড়নায় শুধুমাত্র এই ভিডিওটি বানালাম। সময় নষ্ট, হয়তো অনেকে মনে করতে পারেন সময় নষ্ট, কিন্তু আমরা আসলে শত্রু মিত্র চিনি না। আমাদের 600 কর্মীকে গুম করা হয়েছিল, এখন পর্যন্ত আমরা প্রায় 62 নেতা কর্মীর খোঁজ পাই না। অবশ্যই আমরা বুকলেট করে নাম দিয়েছি, বুকলেট করে আমরা সেটা যাতে মানে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উপস্থাপন করেছি, আমরা জাতিসংঘে প্রেরণ করেছি। আমরা আমাদের কর্মী আমরা 600-র উপরে আমরা নাম দিয়েছিলাম, 600। আপনি যদি আমাকে আরেকদিন সময় দেন, আপনি যদি আমাদেরকে আরেকদিন সময় দেন, আমি সেই বুকলেটটা আপনাকে আমি পাঠিয়ে দিব এবং তাদের ছবি সহ। এখনো ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাবেক এমপি হিরু, সজীব, তারপরে সোহেল, এদের কোনো খোঁজ নাই, মুন্না, এদের কোনো খোঁজ নাই। আপনারা কি মোটামুটি নিশ্চিত যে তারা ইউরোপ, আমেরিকা বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে আছে, নাই, মানে তারা বিদেশে চলে গেছে কিনা? এটা ভাই, এটা যদি বলেন এটা মস্করা করা হবে। না না না, সরি টু সে, আমাকে শুট করবেন না, এই কথা তারা বলে যে তাদের অনেকে বিদেশে চলে যাবে। না না, আমি আপনাকে বলছি না, তাহলে যারা বলে এটা প্রমাণ করার দায়িত্ব তাদের, তারা সেটা প্রমাণ করুক যে তারা বিদেশে আছে। বলে আজকে নির্মম নিষ্ঠুর আপনার মানে আচরণ করা হচ্ছে। এখনো আমাদের, আপনার ধরেন এই যে প্রতিহিংসা রাজনীতি বলেন, রিজভী আহমেদ সাহেব, ওনাকে এই যে গত 7ই ডিসেম্বর ধরে নিয়ে যাওয়া হলো, আমাকে ভয়ঙ্কর রকম ক্ষতি করে দিচ্ছে। সুন্দর চেহারা, টাকা পয়সার ঝকমকে অবস্থা উপরে নির্ভর করে আমি তাকে বিশ্বাস করছি, আর আসলে আমাদেরকে তারা ক্ষতি করে দিচ্ছে। খালেদ মহিউদ্দিন এভাবেই ভুল তথ্য, ইচ্ছাকৃতভাবে হোক অথবা তার প্রোপাগান্ডার অংশ হিসাবে হোক, এভাবে ভুল মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে প্রতারিত করেছেন দীর্ঘ সময়ভাবে, পরিকল্পিতভাবে। কারণ তারা মোটামুটিভাবে মেধাবী, বা বিসিএস হইলে মেধাবী এমনটি ভাবার কোনো কারণ নেই। প্রশ্ন আউট করেও মানুষ বিসিএস হয়েছে, আওয়ামী লীগের কোটায় মানুষ বিসিএস হয়েছে, সিপিবির সুপারিশে মানুষ বিসিএস হয়েছে, বিসিএস পাশ করেছে। এগুলাকে এখন আর খুব বেশি মেধাবী মনে করার কোনো কারণ নেই। বিভিন্ন কোটা, ছোটা, সুপারিশ, চাপ, এসব দিয়ে এখন চাকরি হয়ে যায়। তাছাড়া খালেদ মহিউদ্দিনের যে সময় চাকরি হয়েছে তখন তাদের খুব রমরমা অবস্থা, বিএনপিকে চাপে ফেলে সিপিবি, বামপন্থী বা আওয়ামী লীগ রুলিং একরকম, নিউজ মিডিয়া বা ইনস্টিটিউশনের মধ্যে খুবই রুলিং পজিশনে ছিল। তখন হওয়া ওটা আমি বলছি না সে এইভাবে হয়েছে, কিন্তু তার নৈতিকতার অবস্থান এই পর্যায়ে। তিনি কখনোই, আমরা দেখিনি সীমান্ত হত্যার ব্যাপারে শক্তভাবে এই ভিকটিমের পক্ষ নিতে। আমরা কখনো দেখিনি যে হাজার হাজার মানুষ বোরকা পরে অপমানিত হয়েছেন, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, এসবের পক্ষে আমরা শক্ত অবস্থান নিতে দেখিনি। পর্বটি যদি আপনাদের সামান্য কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যাদের ভালো লাগেনি
তারা অন্য পর্বগুলো দেখবেন, একসময় ভালো লাগবে। আমাদের বিবেক খুলে যাক, আমরা যেন শত্রু মিত্র চিনতে পারি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।